আমি খাবো তুমি খাবা একবার, আমি খাবো একবার, আওয়ামী লীগে যেগুলো পালিয়ে গেছে ওগুলো কাদের দখলে? সব জায়গায় তো খাওয়া খাওয়া এভাবেই চলতেছে। এটা 111 না, 111 অ্যানালজিটা এখানে একেবারেই খাটে না। বাংলাদেশে এই বিএনপি আওয়ামী লীগের এই পচা ধরনের রাজনীতি, আমি সরি তারা হয়তো মাইন্ড করবে, কারণ মানে তুমি আর আমি খাবো তুমি খাবা একবার, আমি খাবো একবার, এটা থেকে বের হয়ে আসার সাধারণ মানুষ চায়। জনগণ না ভাই, এভাবে তো না। মানে আমি আমাদের দলটা বলছি না, আমি একটু শেষ করে দিচ্ছি। আমাদের খাওয়ার বিষয়টা তো জনগণ দায়িত্ব দিবে, খাওয়ার বিষয় বলছি তো না, সেটা হলে তো এখনো চলছে, মানুষ তো দেখতেছে কারা যায় কারা খাচ্ছে। প্রথমত হচ্ছে আনিস ভাই দুঃখজনকভাবে দুইটি ভুল বয়ান তৈরি করার চেষ্টা করেছেন। একটি হচ্ছে এই দল খাবে ওই দল খাবে, তিনি বিএনপিকে যেভাবে খাবে বলে বর্ণনা করেছেন, এটি দুঃখজনক। বাংলাদেশে গত 5 দশকে বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় জনগণের দায়িত্বে ছিল তখনই ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিল। ভোটের বাহিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না। সুতরাং খাবে যেটা বর্ণনা করে, যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল সেটা একটু জোরপূর্বক বোঝাচ্ছে। আমি একটা সেকেন্ডে জবাব দিচ্ছি, উনি যেটাতে অফেন্ডেড হয়েছেন। 5 তারিখের পর যত জায়গাগুলো চাঁদাবাজি জায়গা ছিল, আওয়ামী লীগের যেগুলো পালিয়ে গেছে ওগুলো কাদের দখলে? খাওয়া কিভাবে খায়? দল কিন্তু ব্যবস্থাও নিচ্ছে, এটাও সত্য, হোক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সব জায়গায় তো খাওয়া খাওয়া এভাবেই চলতেছে। আমি তো শত শত উদাহরণ দিতে পারবো। ওকে 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 আনিস যেটা বলতে চাইছে মূলত যে আওয়ামী লীগকেও মানুষ দেখেছে, বিএনপিকেও দেখেছে, তারা এর বাইরে নতুন একটা তৃতীয় কোনো শক্তি এরকম চায়, এরকম সমাজে এরকম একটা চাহিদা বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা হয়তো বলতে চাইছে। আপনি জানি না, না আমরা তো সেটাতে আমরা স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু গত 3 দশকে বাংলাদেশে রাজনীতির দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থেকে রাজনৈতিক দল গঠন করার সুখকর কিছু হয়নি, এবং মানুষ এগুলো খুব ভালোভাবে নেয়নি। এবং বাংলাদেশে তো গত 3টি জাতীয় নির্বাচন ঠিকভাবে হয়নি। এর আগে যে কয়টি নির্বাচন হয়েছে, সেই কয়টি নির্বাচনে যে সকল দল রাষ্ট্র ক্ষমতায় থেকে গঠিত হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ হয়েছে। এখন নতুন যে দল গঠিত হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে, সেই দল কদ্দূর মানুষ গ্রহণ করবে, আদৌ গ্রহণ করবে কিনা সেটি আসলে সময় বলে দেবে। কিন্তু আমরা মনে করছি এই যে রাজনৈতিক দল যে গঠিত হচ্ছে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সাথে যে প্রক্রিয়াগত যে ত্রুটি হচ্ছে বা সরকারের যে পৃষ্ঠপোষকতা হচ্ছে, এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবার একই সাথে আমাদের দলের পক্ষ থেকে যে এই সরকারের থেকে অংশীদার থেকে নতুন দল গঠন করলে সেই দল যদি এই নতুন নির্বাচনে অংশগ্রহণ করে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা নিয়ে যে কোশ্চেন উঠবে, সেই কোশ্চেনকে আমরা অনেক বেশি রিলিভেন্ট মনে করছি। এবার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেটি মনে করবে যে একটি রাজনীতি এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ রয়েছে, সেই অংশ থেকে বের হয়ে অথবা বের না হয়ে যদি রাজনৈতিক দল গঠন করে, সেই রাজনৈতিক দলের একটি অংশ সরকারের অংশ হবে বলে আমরা মনে করছি। এবারে এই মনে করাটাকে আমরা প্রাসঙ্গিক মনে করছি। তো এই যে একটা মানে গদবাদা রাজনীতি পরিবর্তন চাচ্ছিল, এবং সেটা একটা ফ্রেশ ব্লাড আসতো, মানে চিন্তায় আসতো এই ছেলেদের পেছনে মানুষ, কিন্তু একটা নতুন ওদের ওই সময় করা উচিত ছিল তৃতীয় একটা ধারায় তাদের পেছনে মানুষ যাইতো। কিন্তু তারা যখন সরকারে অংশগ্রহণ করে ফেললো, ওইটাও কিন্তু এক ধরনের পজিটিভ দিক। তারা সরকার চালাবে, তাদেরই একটা সরকার, তারা একটা বিপ্লবী সরকার, তারা একটা 2 বছর 1.5 বছর যেটাই আপনি বলেন, তার মধ্যে সংস্কার বলেন যা কিছু কাঠামো দিয়ে গেল, তারা ডক্টর ইউনূসকে সহায়তা করলো। কিন্তু সেটার বাদ দিয়ে তারা অর্ধেক সরকারে অর্ধেক রাজপথে, এবং নতুন একটা রাজনৈতিক দল তারা যেটা করতে চাচ্ছে সেটা অলমোস্ট কিং পার্টি হিসাবে এখন পরিচিত। মানে কিংস পার্টির আলোচনাটা খুবই অপ্রাসঙ্গিক আলোচনা, এবং এটা একটা ট্র্যাপ। আমি ওই ট্র্যাপে পড়তে চাই না, কারণ এই কিংস পার্টির আলাপ আমরা অনেকদিন ধরে শুনছি, তো বিশেষত বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, এবং সিভিল সোসাইটির একটা অংশ এটাতে আমাদেরকে ঘায়াল করার চেষ্টা করছে। বাট আমি মনে করি যে এটা খুব বেশি মানে আমলে নেওয়ার মতো, কারণ এটা 111 না, 111 অ্যানালজিটা এখানে একেবারেই খাটে না। এটা গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের রেজিমটা ছিল 111-এরই একটা এক্সটেনশন। আওয়ামী লীগের এই 15 বছর, যদিও আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, মানে সো কল্ড একটা রাজনৈতিক দল, কিন্তু তারা মূলত বাংলাদেশে একটা বিরাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। এবং তারপরে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার রাজনীতি কামব্যাক করার একটা একটা বর্গ আকারে হাজির হয়েছে, জনতুয়ান, আমরা বলছি ছাত্র জনতা, মানে রাজনীতি কামব্যাক করেছে অভ্যুত্থানের পরে। এবং বিএনপি মোটামুটি সারা দেশে তারা একেবারে প্রায় আন্ডারগ্রাউন্ড একটা দলের মতোই কিন্তু ছিল,
মানে খুব বেশি মুভ করতে পারতো না। আন্ডারগ্রাউন্ড মানে কি? মানে আন্ডারগ্রাউন্ড ওকে 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 মানে মুভমেন্ট খুব একটা মানে করতে পারতেন না, এটা আপনাদের দোষের কারণে না। চেষ্টা করেছি প্রকাশ্যে আন্দোলন ডেফিনেটলি আমি আপনাদের দোষ দিচ্ছি না তো, চেষ্টা করেছেন আপনাদের কিন্তু দোষ পারেন দিচ্ছি না নাই তো। তো। ওরা পারেন নাই না, প্রক্রিয়ার মধ্যে তো ছিলাম। ও বলছে যে প্রক্রিয়ার সরকার মধ্যে তো তরফ ছিলাম থেকে আমরা। যেভাবে চাপানো হয়েছে এটা তো সেটা আওয়ামী লীগ, বলছে। আপনি এটা আপনার উপর নেওয়ার দরকার কিন্তু নেই। এটা আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগের। শব্দটা এটি আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে আপনাদের নেতাকর্মীদের পালিয়ে থাকতে হতো, তারা ঘরে থাকতে পারতো না। এটা তো আপনাদের জন্য একটা মানে ক্রেডিটের ব্যাপার যে আপনারা আওয়ামী লীগের রোশানলে বিএনপি করেছেন। কে দোষ দিচ্ছেন, আওয়ামী লীগের বিএনপি কে দোষ দিচ্ছেন না। আর সমালোচনা করছেন। আপনি জেনে হয়তো খুশি হবেন, আমি কিন্তু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা লোক, ফলে আমরা বিএনপির মানে হস্টাইল, আমাদের কোনো হস্টাইলিটি নাই বিএনপির সাথে। ফলে আমি আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে আপনি আন্ডারগ্রাউন্ড শব্দটা পছন্দ না করতে পারেন, কিন্তু মূল কথাটা তো বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি। সো এই পরিস্থিতি থেকে এখন বিএনপি রাজনীতিতে ফিরতে পেরেছে, বাংলাদেশ সবচেয়ে বড় দল, যেটা একটা খুবই পজিটিভ ব্যাপার, এবং আমরাও রাজনৈতিক দল হিসেবে আসতে চাচ্ছি। কিংস পার্টি হয় যদি কোনো একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো একটা শক্তি, সেটা মূলত সামরিক শক্তি কিংবা পেছনে সামরিক শক্তি আছে, তার সামনে একটা সুশীল একটা ছায়া, এই ধরনের কোনো একটা সরকার যদি থাকে, তারা তাদের লেজিটিমেসির জন্য একটা দল করে যার সাথে জনগণের কোনো সম্পর্ক থাকে না, এবং তারা পরবর্তীতে একটা পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসে এবং সংসদে ওই আগে যে তারা ক্ষমতাটা দখল করেছিল ওইটাকে তারা বৈধতা দেয়। দ্যাটস কিংস পার্টি। এই এখনকার যে রোডম্যাপ গণঅভ্যুত্থানের পরে, এটা সেই জিনিস না। এই সরকার বাংলাদেশের আমরা কিন্তু প্রচুর, আমরা এই সরকারকে সমর্থন যেমন করি, আমরা এটা বলি যে আমাদের 3 জন আছে, এবং এটা মনে রাখতে হবে এই 3 জন কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে ওখানে নাই। এটা ভুলভাবে বলা হয় যে ছাত্র প্রতিনিধি, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে, এবং তারা না থাকলে এই গভর্নমেন্টে কোনো লেজিটিমেসি নাই, থাকতো না। সুতরাং তারা যখন আছে, এবং আমরা বলেছি যে আমরা ঠিক আছে আমরা এই সরকারকে সমর্থন করতেই হবে, বিএনপিও করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি যে এই সরকারের অনেক দুর্বলতা আছে, যেটা অবভিয়াস দুর্বলতা, কিন্তু বৃহত্তর স্বার্থে এই সরকারকে আমরা টিকিয়ে রাখবো। কিন্তু তার মানে এই না যে আমাদের আর কোনো স্বাধীন উদ্যোগ থাকবে না, আর কোনো রাজনৈতিক দল আমরা হতে চাইবো না। ছাত্ররা বাংলাদেশ ইতিহাসে, এটা আপনারা আমার চেয়ে খুব ভালো জানেন, আমি ইতিহাসে পড়েছি, আপনাদের সামনে ইতিহাসগুলো আছে, যে বাংলাদেশের ছাত্ররা বারবার বড় বড় ঘটনা ঘটায় এবং রাজনৈতিক দলগুলোর কাছে আবার ক্ষমতাটা দিয়ে যায় এবং ভাবে যে সব ঠিকঠাক থাকবে, কিন্তু যেটা হয় সেটা খুব ন্যাক্কারজনক। খুব আমরা 3 জোটের রূপরেখার কথা জানি যে কিভাবে এটা ফেলিওর হয়েছে। প্রথম দফাতেই বিএনপি 3 জোটের রূপরেখাকে ব্যর্থ করে দিয়েছে, অথচ তারা তো 3 জোটের রূপরেখার অংশ, এটা প্রণয়ন করেছে। তারা তখন কি বলেছিল? ভোট রিগিং হবে না বাংলাদেশে, মৌলিক অধিকার বিরোধী আইন হবে না কখনো, তারপর হচ্ছে কেউ একদিনের জন্য ইয়েতে ক্ষমতায় থাকতে পারবে না অবৈধভাবে, ইত্যাদি ইত্যাদি, এইসব তো ছিল। তারপর কি হয়েছে? প্রথম দফাতে মাগুরা উপনির্বাচনই তো বিএনপি বুঝিয়ে দিয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কি হয়। তারপর ওই কাজটাই তারা আবার 96 সালে করেছে, 2 মাসের জন্য ক্ষমতায় ছিল, যে কাজটা আওয়ামী লীগ এখন করে 1 যুগ ক্ষমতায় থাকলো। ঠিক আছে, এখন এইবারের ডিফারেন্সটা হচ্ছে যে এবারে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যে ছাত্র নেতৃত্ব বাংলাদেশে গণঅভ্যুত্থান করেছে, তারা বলছে যে আমরা একটা রাজনৈতিক দল হয়ে আসবো। এটা বাংলাদেশে আগে কখনো আমরা এরকম দেখি নাই। জাসদের সাথে কিছুটা ইয়ে করা যাবে, বাট জাসদেরও আগে একটা মাদার পার্টি টাইপের ছিল, তারা ছাত্রলীগ থেকে বের হয়ে আসা।